সো ক্লাসটার শুরুতে আহ, আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমার নাম আহ, মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার। আমি 43তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত আছি। উত্তরণের সাথে আমি আমার বেশ শুরু থেকেই আমার জার্নিটা বেশ লম্বা। তো আজকে ক্লাসটা আমি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে ক্লাসের যদি কোনো অংশ আপনারা বুঝতে না পারেন, কোনো অংশ রিপিট করতে হয় কিংবা যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা সেগুলো করবেন, আমি আপনাদের প্রতিটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা। উম ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসেন শুরু করি। তো আমাদের আজকের যেই স্লাইডটা আছে এটাতে আমরা বিভিন্ন সাহিত্যিকদের যে গুরুত্বপূর্ণ টাইটেল সেগুলো সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন সাহিত্যের টার্মস গুলো সম্পর্কে জানবো এবং আমরা ফিগার্স অফ স্পিচ সম্পর্কে জানবো। আপনারা জানেন যে বিভিন্ন সাহিত্যিকদের টাইটেল, লিটারি টার্মস এবং ফিগার্স অফ স্পিচ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে এবং এই অংশ থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন অনেক সময় পাওয়া যায়। তো আমরা আজকের লেকচারে সেই অংশটুকু থেকে পড়বো। তো আসেন আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করি। তো সবার প্রথম হচ্ছে, আমাদের যদি ইংরেজি সাহিত্যের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হয় তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে এই সিলেবাসটাতে কি কি আসে। তো ইংরেজি সাহিত্যের সিলেবাস সংক্রান্ত যে নির্দেশনাটা পিএসসি তার সিলেবাসে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যকে 15 মার্কস থাকবে এবং সেখানে হচ্ছে নেমস অফ দ্য রাইটার্স অফ দ্য লিটারি পিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি, অর্থাৎ এলিজাবেথান যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্যকর্ম এবং তাদের যে লেখাগুলো আছে এগুলোর নাম, অর্থাৎ কোনটা কে লিখেছেন, এই ধরনের প্রশ্ন করা হবে। তার পাশাপাশি কোটেশনস ফ্রম ড্রামা পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস, বিভিন্ন যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটেশন গুলো থেকে প্রশ্ন সাধারণত করা হয়। এটা হচ্ছে পিএসসির সিলেবাসে নির্দেশনা দেওয়া আছে। তো আমরা এই নির্দেশনার আলোকে আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি, করে আমরা দেখেছি এই নির্দেশনার মধ্যে তারা লিটারি টার্মস এবং ফিগার্স অফ স্পিচ থেকেও প্রত্যেক বছর প্রশ্ন দিয়ে থাকেন। তো কাজেই তারা যেহেতু প্রশ্ন দিয়ে থাকেন, কাজেই আমরা সেটাকে আমাদের মনে হয় যে মানে খুব গুরুত্বের সাথেই পড়া উচিত। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একজন বলেছেন এইবার তো 10 মার্কস আসছে, এইবারেরটাই ব্যতিক্রম, আর কখনো এরকমটা হয়নি। ঠিক আছে, এবারের প্রশ্ন নিয়েও বেশ কিছু আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু হ্যাঁ, তো এইবারের ঘটনাটা বেশ ব্যতিক্রম। তো এই জন্য আমার মনে হয় যে এইবারেরটাকে আদর্শ রেফারেন্স হিসাবে গ্রহণ করাটা উচিত হবে না। বুঝতে পারছি? আচ্ছা, আসলে আমরা চলে যাই সামনের দিকে। তো সবার প্রথম হচ্ছে এখানে টাইটেলস গুলা যদি দেখি, এই টাইটেলস গুলোর মধ্যে অনেকগুলা ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি। যেমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এই ব্যক্তিকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু টাইটেলকে কালো রঙে এবং কিছু কিছু টাইটেলকে লাল রঙে লেখা। কেউ বলতে পারবেন কেন কিছু কিছুকে কালো এবং লাল করা? আইডিয়া আছে কেন কালো বা লাল করা? হ্যাঁ, লাল গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেড গুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সাধারণত পরীক্ষায় বেশি বেশি আসে। আর কালোগুলো হচ্ছে পসিবল কোশ্চেন, আসতেও পারে। ঠিক আছে, একটু গুরুত্বপূর্ণটা একটু কম। কিন্তু লালগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, হয়তোবা পরীক্ষা অলরেডি এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় রেগুলার আসছে এই ধরনের জিনিসগুলো। তো সবার প্রথম চলে যাই, এই ক্রিস্টোফার মার্লো এই ব্যক্তি, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। এই ব্যক্তি একজন বিখ্যাত ব্যক্তি। উনি হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফস্টাস। ঠিক আছে? সো আপনারা কি ডক্টর ফস্টাস নাটকের নাম শুনেছেন? কেউ কেউ হয়তো বা শুনেছেন, কেউ কেউ দেখেছেন না, একটা কোটেশন আছে, ও সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস। এরকম একটা দেখেছেন না কোটেশন আসে? এটা এই ব্যক্তির নাটক থেকেও নেওয়া। বুঝছেন? সুতরাং ক্রিস্টোফার মার্লো, ওনাকে বলা হয় ইংলিশ ট্র্যাজেডি নাটকের জনক। তো ইংলিশ ট্র্যাজেডি হচ্ছে এক ধরনের নাটক। ট্র্যাজেডি মানে যেটার এন্ডিং সাধারণত একটু শোকের হয়, যেটাতে সাধারণত শেষে গিয়ে নায়ক মারা যায়, এই ধরনের নাটকগুলোকে বলা হয় ট্র্যাজেডি। এবং এই নাটকের জনক হচ্ছে ক্রিস্টোফার মার্লো। পরবর্তীতে যে ব্যক্তি আছেন তার নাম হচ্ছে স্যার থমাস ওয়ার্ড। এই স্যার থমাস ওয়াট এই ব্যক্তি হচ্ছে ইংরেজি, মানে ইংরেজি ভাষায় সবার প্রথম সনেট রচনা করেন। আপনারা কেউ বলতে পারবেন সনেটের প্রবর্তক কে? সনেটের প্রবর্তক কে?
একজন বলেছেন স্যার মাইকেল মধুসূদন দত্ত। না, উত্তরটা সঠিক না। মাইকেল মধুসূদন দত্ত উনি হচ্ছেন বাংলা ভাষায় সনেটের প্রবর্তক। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে হবে। সনেটের প্রবর্তক হচ্ছেন ইতালির কবি পেট্রার্ক। ঠিক আছে, আর বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। পার্থক্যটা কি বুঝে গেছে? তাহলে পেট্রার্ক কি ইংরেজি ভাষার কবি ছিলেন? উত্তর হচ্ছে না, পেট্রার্ক ইংরেজি ভাষারও কবি ছিলেন না। পেট্রার্ক ছিলেন ইতালির কবি। কোথাকার কবি বলেন তো? পেট্রার্ক কোথাকার কবি ছিলেন? পেট্রার্ক ছিলেন ইতালির কবি। তো এই ইতালির কবি পেট্রার্ককে অবলম্বন করে, পেট্রার্কের এই সনেটকে অবলম্বন করে এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের সনেট লিখেছেন। তো এর মধ্যে বাংলা ভাষায় সবার প্রথম সনেটটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কি বলেছি, আপনারা কি কথাটা বুঝছেন না বুঝেননি? একটু জানান তো দেখি আমাকে, আপনারা বুঝতে পারছেন কিনা। তাহলে সনেটের প্রবর্তক হচ্ছে কে? আমরা আবারও একটু রিপিট করি, সনেটের প্রবর্তক হচ্ছে ইতালির কবি পেট্রার্ক। ঠিক আছে। তারপর ইংরেজি ভাষায় সনেটের প্রবর্তক কে? ইংরেজি ভাষায় সনেটের প্রবর্তক হচ্ছে স্যার টমাস ওয়াট। আর বাংলা ভাষায় সনেটের প্রবর্তক কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো এই তিনজনের মধ্যে কে বেশি, কে বেশি পুরাণ? ওয়াট নাকি পেট্রার্ক নাকি মাইকেল মধুসূদন দত্ত, কে কে বেশি পুরাণ? পেট্রার্ক হচ্ছে বেশি পুরাণ। তারপরে কে? তারপরে কে বেশি পুরাণ? তারপরে হচ্ছে স্যার টমাস ওয়াট বেশি পুরাণ। তারপরে কে বেশি পুরাতন? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বেশি পুরাতন। কনসেপ্ট ক্লিয়ার? এই ক্লিয়ার হলে একটু ইয়েস লিখে জানিয়ে দেন তো। ক্লিয়ার না হলে নো লিখে জানান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই ইয়েস লিখছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। আসেন এরপর আমরা চলে যাই। তারপরে আমাদের যে ব্যক্তি আছেন জিওফ্রে চসার, এই ব্যক্তি একজন গুরুত্বপূর্ণ মানে সাহিত্যিক। ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যের একজন কে? জিওফ্রে চসার। আপনার কে বলতে পারবেন চসার কি জন্য মূলত বিখ্যাত? তার কোন কাজটার জন্য তিনি বিখ্যাত, কে বলতে পারবেন? চসার মূলত তার কোন কাজটার জন্য বিখ্যাত? কাজটার নাম কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? একজন বলেছেন। একজন বলছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একজন সঠিক উত্তর করেছে, সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। তা ক্যান্টারবেরি টেলস এর জন্য মূলত জিওফ্রে চসার বিখ্যাত। এই ক্যান্টারবেরি টেলস এর বৈশিষ্ট্যটা কি, কি বৈশিষ্ট্য ক্যান্টারবেরি টেলস এর, ঘটনাটা কি বলেন তো? তো আসেন, জিওফ্রে চসার সবচেয়ে বিখ্যাত, তার সবচেয়ে বিখ্যাত যে কাজটা সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। ঠিক আছে? এই ক্যান্টারবেরি টেলসটাকে কনসিডার করা হয় প্রথম স্বকীয় ইংরেজি কবিতা। তাহলে আপনি বলতে পারেন ভাই, আপনি যে বলেছেন প্রথম স্বকীয় ইংরেজি কবিতা, তাহলে আগের কবিতাগুলা কেমন ছিল? আগের কবিতাগুলা কেমন ছিল? আগের কবিতাগুলা মোস্টলি কিছু কিছু ছিল খুবই মানে আননোন সাহিত্যকর্ম। যেমন ধরেন আপনার কোন একটা সাহিত্যকর্ম আছে, কিন্তু এটা কে রচনা করেছে এটা জানা যায় না। সেটা কি জানা যায় না। আমাদের বাংলা সাহিত্যে এরকম আছে না, যে এই অংশটা কে লিখেছে আমরা ঠিক জানি না, এরকম আছে না অনেক, প্রচুর আগের লিখা, আমরা জানি না এটা ঠিক কার লিখা, বা লিখা হলেও কার এটা নিয়ে মতভেদ আছে আমরা ঠিক শিওর না, এরকম এই ধরনের একটা জিনিস থাকে না। তো আমরা তো একজনকে সবার প্রথম আইডেন্টিফাই করেছি, না উনি হচ্ছে সবচেয়ে পুরাতন কবি, এরকম আমরা আইডেন্টিফাই করি না যে কোনো একজনকে। তো এরকম আমরা আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে আদি কবি কে? বাংলা সাহিত্য ক্লাস তো করেছেন, বলেন বাংলা সাহিত্যের আদি কবি কে? একজন বলতেছেন বাল্মীকি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের সবচেয়ে আদি কবি কে? চর্যাপদের সবচেয়ে আদি কবি হচ্ছে লুইপা। তাহলে এক অর্থে বাংলা সাহিত্যের সবচেয়ে আদি কবি কে? লুইপা। তাহলে চসারকে অনেকটা লুইপার সাথে তুলনা করা যায় না? বলেন করা যায় কিনা? তুলনা করা যায়। ঠিক আছে। সো এই চসারকে এই জন্য আমরা বলছি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। বুঝতে পারছেন? ইংরেজি কবিতার জগতে প্রথম
যে কবি। এবং ওনাকে, যেহেতু উনি সবার প্রথম, সবচেয়ে আদি কবি মানে কি সবার প্রথম সাহিত্যিক, তাই না? কারণ তার আগে আগে তো খুব অতীতকালে কিন্তু কোনো গল্প ছিল না, উপন্যাস ছিল না, নাটক ছিল না। তাহলে যিনি আদি কবি উনিই কি প্রথম রিকগনাইজড সাহিত্যিক। এবার বুঝা গেছে কথা? তাহলে উনাকে কি বলা যায়? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাকে অলসো বলা যায় কি ফাদার অফ ইংলিশ লিটারেচার। মনে থাকবে না থাকবে না? ইয়েস নো ভেরি গুড বলেন, মনে থাকবে? মনে থাকলে বলেন ইয়েস, মনে না থাকলে বলেন নো। আর যদি খুব ভালো মতো বুঝে থাকি যে ইনশাল্লাহ আমি হোপিং যে এখন আর ভুলবো না, তাহলে বলবেন ভেরি গুড। ঠিক আছে? ওকে। তাহলে কিন্তু আমি কিন্তু এই জন্য ব্যাখ্যা করে করে সব বলছি, হ্যাঁ। আচ্ছা, আসেন আমরা তারপরটা দেখি। তারপরের যে ব্যক্তি, তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ। উনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ প্রোজ। তো জন ওয়াইক্লিফ সাহেব কি করেছেন? এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখেন একটা বলা আছে ফাদার অফ ইংলিশ প্রোজ, আবার আলফ্রেড দ্য গ্রেটের নামে দেওয়া আছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। পার্থক্যটা কোথায়? কে বলতে পারেন? কেন দুইজন আলাদা আলাদা? খুব কাছাকাছি কিন্তু আলাদা। কেন? একটু কনফিউজিং লাগে না যে ভাই কারটা কে? দুইটাই তো প্রোজ প্রোজ দেখি। ঠিক আছে, তা এই ব্যাপারটা কি একটু বুঝাই বলবেন? আমি বুঝিয়ে বলি তাহলে ঘটনাটা কি। আচ্ছা, প্রোজ মানে হচ্ছে গদ্য। কবিতা ছাড়া যে কোনো সাহিত্যকর্মই হচ্ছে গদ্য, তাই না? তো আলফ্রেড দ্য গ্রেট মূলত ছিলেন একজন রাজা। উনি কি ছিলেন বলেন তো? বলেন তো। আলফ্রেড দ্য গ্রেট মূলত ছিলেন একজন রাজা, ওনাকে অলসো বলে কিং আলফ্রেড। এই একজন রাজা যে ছিলেন, তো রাজার কাছে অনেক রাজকীয় রিপোর্ট থাকে। তার উত্তরসূরি পূর্বসূরি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিপোর্ট দিয়েছে। তুমি সেই রিপোর্ট গুলাকে একসাথে একীভূত করে একটা ডায়েরির মতো একটা ইতিহাস তৈরি করেছিলেন। ঠিক আছে? তো এটা ছিল সবচেয়ে প্রাচীন আইডেন্টিফাইড গদ্য অংশ। এর চেয়ে এর চেয়ে মানে পুরাতন আর কোনো গদ্য অংশ খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেটা কি কোনো সাহিত্যকর্ম ছিল? ভেবে দেখেন মূলত ওটা কি কোনো মানে গল্প কবিতা এই উদ্দেশ্যে কি উনি লিখেছিলেন? এই উদ্দেশ্যে কোনো উনি লিখেন নাই। এই জন্য ওনাকে বলা হয়েছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। কথা বুঝছেন? এই জন্য ওনাকে কি বলা হয়েছে? ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তার আরো অনেক বছর পরে জন ওয়াইক্লিফ সাহেব আসেন। তো উনি করেন কি, আপনার যে ইয়াটা ছিল বাইবেল, যেটা ল্যাটিন ভাষায় রচনা করা ছিল, সেই ল্যাটিন ভাষা থেকে সেটাকে উনি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করেন। ঠিক আছে? তো যখন উনি এটাকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করেন, তখন সাধারণ মানুষ, মানে যারা অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত, তারা বাইবেল সম্পর্কে জানতে শুরু করলো, বাইবেলে আসলে কি লেখা, বাইবেলে কি বলেছে। তো এই জন্য মাস লেভেলে তার লেখাটা যে আবার কি গদ্য আকারে, এই ট্রান্সলেশন তো এক ধরনের সাহিত্যকর্ম, তাই না? তো মাস লেভেলে যে একটা গ্রেটার অ্যাকসেপ্টেন্স পায়। এই জন্য জন ওয়াইক্লিফ সাহেব হয়ে গেছেন ফাদার অফ ইংলিশ। কথা কি বুঝে গেছে না যায় নাই? কথা কি বুঝছেন? পার্থক্যটা কি বুঝে গেছে দুইটাতে কিরকম ডিফারেন্স, কেন ডিফারেন্স? আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই তারপরেরটায়। তারপরটা হচ্ছে কিডমন। কিডমনকে বলা হয় আদি কবি। ঠিক আছে? তো জিওফ্রে চসার এবং কিডমনের মধ্যে কে বেশি পুরাতন? ঠিক, জিওফ্রে চসারের চেয়ে কিডমন কিন্তু বেশি পুরাতন। তাহলে কিডমনকে কেন আমরা ফাদার বললাম না? আর কিডমনকে বলছে ফার্স্ট নোন পোয়েট ইন ইংল্যান্ড, কেন তাকে আমরা কেন ফাদার বললাম না? ঠিক আছে? কিন্তু তাদের অনেকেরই উদ্দেশ্য সাহিত্য ছিল না। তারা হয়তো বা ধর্ম প্রচার করার জন্য লিখে, কিন্তু ওগুলা পুরোপুরি সাহিত্যের মতো হয়ে উঠে নাই। অর্থাৎ অন্যান্য উদ্দেশ্যই প্রায়োরিটি পাচ্ছে। যেরকম হয়, কিডমনেরটা পুরোপুরি চসারের মতো হয়ে উঠে নাই। ধরেন আমি আবরার, আমি যদি একটা কবিতা শামসুর রহমানের মতো হয়ে যাবে? হয়ে কিন্তু যাবে না। শামসুর রহমানই শামসুর রহমান, রবীন্দ্র নাথ রবীন্দ্র। বুঝতে পারছেন? কিডমন কিন্তু পুরাতন, কিন্তু তার লেখাগুলা ওইভাবে, কিডমনকে কিন্তু আমরা ফাদার আর বলি নাই। এই জন্য ওনাকে বলছি ফার্স্ট নোন পোয়েট ইন ইন্ডিয়া, প্রথম ফাদার বলতেছি না। চলে আসেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন কি কিডমনের আমলে না আরো অনেক পরের আমলে? ফ্রান্সিস বেকন অনেক পরে, শুধু পরে না, অনেকশো বছর পরে। নেক্সট কি বলেছি?
অনেকশো বছর পরে বেকনকে এসে আমরা আবার বলেছি কি, আমরা বলেছি ফাদার অফ, তুলনামূলক নতুন নাম মনে হয় না? হ্যাঁ। তাহলে এখন এই সাহেব উনি কি করতেন? ফ্রান্সিস বেকন সাহেব উনি বিভিন্ন জিনিস নিয়ে ওনার গুলাকে এসে আকারে লিখে রাখতেন, প্রবন্ধ লিখতেন। ধরেন বিয়ে সংক্রান্ত বিষয়ে ওনার চিন্তা ভাবনাকে উনি একটা এসে, বন্ধুত্ব বিষয়ক জিনিসকে উনি একটা এসে আকারে লিখে রাখছেন, বই পড়ার সম্পর্কে তিনি একটা, আমরা প্রমথ চৌধুরীর প্রবন্ধ পড়ছি না আগে? প্রমথ চৌধুরী তার চিন্তা ভাবনাকে বিভিন্ন গদ্য প্রবন্ধ গুলাকে লিখে রাখতেন না, এসে গুলাকে? বাংলা এরকম বেকন সাহেবও এরকম লিখে রাখতেন। তো এই ফ্রান্সিস বেকন যেহেতু তিনি তার নিজস্ব চিন্তা ভাবনাকে, নিজস্ব ইয়াগুলাকে একটা হয়েছে ন্যাচারাল ফিলোসফি, এই জন্য তাকে কি বলা হয়েছে বলেন? ন্যাচারাল ফিলোসোফার। উনি কি ফিলোসোফার কোনটা? বেকন সাহেব উনি উনার মতো ফিলোসোফার। ঠিক আছে, উনি অ্যারিস্টটল। আর আর উনি যে ফিলোসফি গুলা লিখছে, তাহলে সেগুলো এই জন্য সাহিত্যের মধ্যে এই জন্য তাকে বলা হয়েছে ফাদার অফ মডার্ন এসে, আধুনিক গদ্যের জন্য ফাদার অফ। হ্যাঁ, এটা দেখবেন। তারপরে চলে আসি জন ডান। জন ডানকে বলা হয় লাভ, মেটাফিজিক্যাল পয়েট। কেউ বলতে পারবেন এই পয়েট অফ লাভ এবং মেটাফিজিক্যাল পয়েট কেন বলা হয়েছে তাকে? কে বলতে পারবেন? মেটাফিজিক্যাল পয়েট, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পয়েট? রোমান্টিক পয়েট না, রোমান্টিক পয়েট না। আচ্ছা, আসেন আমরা এটা একটু বুঝার চেষ্টা করি। পয়েট অফ লাভ যেহেতু বলছে, যেহেতু ভালোবাসাবাসির কথা বলছে, তাহলে ভালোবাসাবাসির জিনিসটা কিরকম সেটা একটু বুঝি আমরা। ভালোবাসাটা দুই রকমের হয়। এরকম দুই রকমের। একটা ভালোবাসা একটা এরকম, প্রেমিকার বন্দনা করে, প্রেমিকার, মনে করেন যে তুমি এই তুমি সেই, ধরেন এই যে যেমন রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নেই চাইবো, আমার প্রাণ যেরকমটা চাই তুমি এক্সাক্ট এরকম, আরো পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। হ্যাঁ, একটা স্পিরিচুয়াল লাভ। এই লাভে অনেকটা এরকম, সম্পর্কটা অনেকটা এরকম যে প্রেমিক, আহ মানে একজন ভক্ত যখন আহ দেবীর পূজা করে, ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে প্রেমিকও ওই একই আঙ্গিকে প্রেমিকার বন্দনা করে। সে কখনো প্রেমিকাকে ছোঁয়ার চিন্তা করে না, প্রেমিকার সাথে একসাথে রাস্তায় হাঁটার চিন্তা করে না। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ভালোবাসা। ঠিক আছে, স্পিরিচুয়াল লাভ। তো ওখানে মনে করেন বল না যে আমি দূর থেকে তোমাকেই দেখেছি আর মুগ্ধ হয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি লাভ। সেকেন্ড ক্যাটাগরির লাভটা কিরকম? আবার সেকেন্ড ক্যাটাগরির লাভটা অনেকটা এরকম যে এদেরকে একে অপরের কম্পিনিয়ন ভাবে, এখানে দুইজন সমান সমান। ঠিক আছে, ওই যে সেই, বুঝতে পারছেন সেটা না। হ্যাঁ, তো এই লাভটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির লাভটা। অনেকটা মনে করেন তার প্রেমিকা তো একজন মানুষ, তো তার প্রেমিকারও ফ্লজ আছে। তার প্রেমিকা একদম ওই যে বলেছে না যে কিসের মতো যেন, চাঁদের মতো সুন্দর, নট নেসেসারিলি তাকে চাঁদের মতো, সেও একজন মানুষ। ঠিক আছে, তার মুখে দাগ থাকতে পারে, তার থাকতে পারে, মেনে নেয়। ঠিক আছে, তো এই দুইটা টাইপের যে লাভ, এই দুইটা, মেটাফিজিক্যাল পয়েন্টরা হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল থিংস। তারা স্পিরিচুয়াল লাভের কথা বলে মেটাফিজিক্যাল কনসেপ্টের মাধ্যমে হিউম্যান রিলেশন তুলে নিয়ে আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মেটাফিজিক্যাল পয়েন্ট একটা কবিতার মধ্যে এরকম আছে, একটা মশা আসছে, মশা এসে প্রথমে কবিকে কামড়াইছে, তারপরে সেই মশা উড়ে গিয়ে প্রেমিকাকে কামড়াইছে। তখন কবি বলতেছে যে দেখো, তোমার আমার তো এমনি মিলন, পেটে তোমার আমার রক্ত, কাজে মশার পেটে তোমার আমার মিলন হয়েছে। কথাটা কি ঠিক আছে? একটা একটা বুদ্ধিদীপ্ত উক্তির মাধ্যমে তারা কবিতাতে মেটাফিজিক্যাল উপস্থাপন করে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি না? বেশ কঠিন লাগতেছে, জটিল লাগতেছে আমার কথাগুলো? ইয়ার কবিতার মধ্যে এরকম একটা কথা আছে, একটা লাইন আছে, এটা বিশেষ পরীক্ষাতেও আসছিল লাইনটা। বলছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। টাং মানে কি? টাং মানে কি? টাং মানে হচ্ছে জিহ্বা। বলছে ফর গড সেক, আল্লাহর দোহাই লাগে, হোল্ড ইউর টাং,
চুপ থাকলো এবং আমাকে, তাহলে একটা মানুষ কথা বললে কেন ভালোবাসা যাচ্ছে না? ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা মেটাফিজিক্যাল পয়েন্টের কবিতার বিভিন্ন, তো যে এত সুন্দর সুন্দর কথা যিনি বলছেন, এই যে উনি হচ্ছেন এই জন ডান সাহেব, ঠিক আছে, তাই না? এই যে জন ডান সাহেব উনি হচ্ছেন পোয়েট অফ লাভ। কাজ হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলে যাই আমরা এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের কবিতা, তার যে যুগ ছিল পয়েটস, তাকে কি বলা হতো? পোয়েট অফ পোয়েটস। কেউ বলতে পারবেন এডমন্ড স্পেন্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা? এটা বিশেষ ভাইভাতে জিজ্ঞেস করছিল একজনকে, যে এডমন্ড স্পেন্সারকে কেন পোয়েট অফ পোয়েটস বলা হয়। না সরি, তাকে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, আপনারা বলেন তো দেখি এডমন্ড স্পেন্সারের সবচেয়ে জনপ্রিয় কবিতা কোনটা, সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটা, কে বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড। মারুফা সঠিক উত্তর করেছেন। এডমন্ড স্পেন্সারের সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে ফেইরি কুইন। যেটা আছে, এই ফেরি কুইন দেখে কি মনে হচ্ছে? কুইন শব্দটা দেখে যদি বানানটা একটু কিন্তু কি মনে হচ্ছে? এই কুইনটা কি রানী হবে না? রানী, রানী মানে কুইন না? ফেরি কুইনের ফেরি কুইনটা কে, কে বলতে পারবে? ফেরি কুইনের কুইনটা কে? বাহ, মাশাল্লাহ, মারুফা আবারও সঠিক উত্তর করেছেন, কুইন এলিজাবেথ, রানী এলিজাবেথ। কোন রানী এলিজাবেথ? এই যে কয়েকদিন আগে যে মারা গেল ওই রানী এলিজাবেথ? না, প্রথম রানী এলিজাবেথ, অনেক আগের কথা এটা। তো এডমুন্ড স্পেন্সার ছিলেন রাজকবি, অর্থাৎ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট পয়েট অ্যাপয়েন্টেড বাই দা, এটাকে কি বলা যাবে, কুইন হারসেলফ। তার রাজসভায় যাকে কবি হিসেবে নিয়োগ দেওয়া ছিল, তার মানে এডমুন্ড স্পেন্সার, তখন তো সরকার ছিল না, রানী ছিল। এখনকার সময় সরকারের সাথে যদি তুলনা করি, উনি সরকারি কবি। তাহলে সরকারি কবি হইলে উনি কি সরকারের বিরুদ্ধে লিখবে নাকি সরকারের প্রশংসা করবে? বলেন, নাকি সরকারের বিরুদ্ধে লিখবে না সরকারের প্রশংসা করবে? যদি কেউ, আপনি সরকার, আপনি বিসিএস দিয়ে সরকারি চাকরিজীবী হলেন, পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আপনি তো গভর্নমেন্টের ডিসিশন ইমপ্লিমেন্ট করছেন, তাহলে আপনি আপনি যদি দুর্নাম, কথাটা বুঝেন নাই, তাহলে আপনি তো আর সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। তো উনি কি রানীর বিরুদ্ধে কিছু বলবেন? অবশ্যই বলবেন না। তাহলে উনি কি করবেন? রানীর পক্ষে কিন্তু বলবেন। এই ফেরি কুইন, এটাতে কুইনের প্রশংসা করা হচ্ছে, কুইন এলিজাবেথের প্রশংসা করা হচ্ছে এবং তার সাথে প্যাট্রিয়টিজম জাগ্রত করার মতো কিছু কথা বলা হচ্ছে। আপনারা যদি এখানে জানেন প্যাট্রিয়টিজম জিনিসটা এটার সাথে রেলেভেন্ট এই কারণে, দেখেন আপনি যদি রানীর প্রশংসা করেন এবং আপনি যদি মনে করেন, আম, আপনি যদি এটা বলেন যে হ্যাঁ আমাদের ইংল্যান্ডের এইভাবে গ্লোরি হোক, ওইভাবে গ্লোরি, একই সাথে রানীরও প্রশংসা করতেছেন, দেশেরও উন্নয়ন কামনা করতেছেন বিভিন্ন লেসনের মাধ্যমে, তাহলে এই সাহিত্য, তাই না? এখনকার সময় দেখেন না, নির্বাচনের আগে অনেক সময় গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে সরকার হয়। তখনকার সময়েও রাজা রানীরা অনেক সময় এরকম বিভিন্ন সাহিত্যের মাধ্যমে তাদের অ্যাচিভমেন্ট, তাহলে তাকে কি পয়েট অফ পয়েটস বলা যায় না? তাকে এই জন্য পয়েট অফ পয়েটস টাইটেল দেওয়া হয়েছে। রিলেট করা যাবে না যাবে না? যাবে। আসেন চলে যেতে তারপরে। জোনাথন সুইফট। জোনাথন সুইফট কত পুরাতন? কিডমনের মতো অনেক পুরাতন ব্যক্তি? সুইফট কি কিডমনের মতো পুরাতন ব্যক্তি? না, উত্তর হচ্ছে কিডমনের মতো এত পুরাতন। তো সুইফট কি লিখেছেন? জোনাথন সুইফট কি লিখেছেন? উপন্যাস। উপন্যাস। উনি কি লিখেছেন? নোবেল। সেই নোবেলটা কি টাইপের নোবেল? কি টাইপ, এবং সেটাটার নাম কি? তোর হচ্ছে গালিভার্স ট্রাভেলস। এখন এই গালিভার্স ট্রাভেলস এর জন্য তাকে বলা হয়েছে গ্রেট, কেন তাকে কেন গ্রেটেস্ট স্যাটারিস্ট বলা হচ্ছে? এটার জন্য গালিভার্স ট্রাভেলসে লেমুয়েল গালিভার নামে একজন ব্যক্তি থাকে। তো সে হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার ওই যে জাহাজ ডুবে যায়, জাহাজ ডুবে গেলে এক একবার এক এক জায়গায় যেয়ে উঠে, তখন হচ্ছে ওইখানে যে সে যা দেখে সেইগুলাকে সে তার কাহিনী আকারে বর্ণনা করে। তো এই কাহিনী আকারে বর্ণনা করাটা হচ্ছে অনেক ফানি, সে অনেক মজার মজার বর্ণনা দেয়। যেমন আহ গুলা কিচ্ছু হইলে খালি মারামারি করে,
তো কিছু হলে মারামারি করে, তো এই মারামারির মধ্যে দেখা যায় মারামারি, এইটা দেখে তার হাসি আসে যে মানুষ কত বোকা, এই তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে দুই, আপনারা কখনো দেখছেন বা আপনাদের জীবনে কখনো শুনছেন এরকম ঘটনার সাথে প্রাসঙ্গিকতা রাজনৈতিক সংঘাতে গিয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এরকম কথা শুনছেন? স্যাটায়ার হচ্ছে এমন জিনিস, বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের চারপাশের জগতের জন্য হবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে বলে স্যাটায়ার। এবং এই কাজটা করার জন্য কালিদাস ট্রাভালসের বুক 4-এ উনি মজা করে বলেন যে ঘোড়া মানুষের থেকে বলে, কারণ মানুষ খুবই আনগ্রেটফুল, এটা হচ্ছে ওনার কথা আর কি। মানুষ খুবই লিবার, ঠিক আছে, তখন দেখে যে ঘোড়ারা খুবই লয়াল, মাস্টারের কথা শুনে তারা একদম মানুষ মানুষের সাথে গ্যাঞ্জাম করে, লাগালাগি করে, মারামারি করে, ঠিক আছে। তো সেটা আচ্ছা, ঠিক আছে। আসেন তারপরে একটু আমরা পরেরটাই যাই। আলেকজান্ডার পোপ, বিখ্যাত রচনা হচ্ছে কোনটা, কে বলতে পারবে? আলেকজান্ডার পোপের বিখ্যাত রচনা কি? এটা বেশ অনেকেই রেসপন্স করেছে, 4-5 জন রেসপন্স করেছে। যে এটা দিয়ে কি বুঝায়, এটা কি রিলেটেড? লক মানে হচ্ছে চুলের গোছা। একটা বিশাল বড় ব্যারন এবং বেলিন্ডার মধ্যে একটা এটাকে কি বলবো, যুদ্ধ না, বাট এক ধরনের যুদ্ধ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ। একটু কাহিনী হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। বুঝছেন? এই যে জোর করে চুল কেটে দিছে, এটা যুদ্ধটা দুজনের মধ্যে হয়, সেটাই হচ্ছে আপনার যুদ্ধ। বলতে এটা কিন্তু ওই যে ওরকম ট্রয়ের যুদ্ধের মতো যুদ্ধ না, মানে এটা একটা অন্যরকম, এটা আপনার কাহিনী বললে বোঝা যাবে আর কি, আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ওটা যুদ্ধ হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রেপ অফ দ্য লকের কাহিনী। এখন দেখেন, নর্মালি একটা এপিক রচনা করা হয় বধের উপরে। যেমন ধরেন বড় যুদ্ধটা কিরকম হয়, যেমন ধরেন আপনার ট্রয়ের অনেক বীর, অনেক তাদের জীবন ব্যয় করে তারা যুদ্ধ করেছে, ট্রয়ের যুদ্ধের উপর আপনি একটা, এটা এপিক হইলো। এখন আপনি যদি চুল কাটার উপরে একটা যুদ্ধ লিখেন, তাহলে এটা কি ওই এপিক হইলো? মক মানে কি, মক হচ্ছে কোন একটা কিছুকে মানে উম, মকারি, অনেকটা ফান টাইপের, ইয়াস, ঠিক আছে। তো এই চুল কাটার উপরে যেহেতু এই যুদ্ধ লেখা, এটার জন্য এটা হলো মক, না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার, না ভেজাল আছে? আচ্ছা, আসেন আমরা চলে যাই তারপরেরটাই। জন মিল্টন বার্ডস, ওনার সবচেয়ে বিখ্যাত রচনা কি, কে বলতে পারবেন? লস্ট। প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ মানে কি? প্যারাডাইজ কোনটা? স্বর্গ। হ্যাঁ, স্বর্গ হারানোর কাহিনী, তাই না? প্যারাডাইজ লস্টের কাহিনী আমরা সবাই জানি, বলেন তো। প্যারাডাইজ লস্টের মেইন প্যারাডাইজ লস্টের মেইন কাহিনীটা কাকে নিয়ে হতে পারে? আপনারা ওই যে আহ, শুনেছেন না, ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান এক্সপ্লেনেশন অফ অ্যাডাম ইভ, রাইট, ঠিক আছে। এখানে লিখে দিন প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্টে হচ্ছে অ্যাডাম, সবাই কম বেশি জানি, তাই না? এমন কেউ আছে আমার মনে হয় এখানে আমরা কেউ না, সবাই কম বেশি এটার কাহিনীটা জানি, আমি আর কাহিনীটা বলতে যাচ্ছি না। তো এইটা অনেক বড় একটা মানে এপিক, অনেক বড়, এই জন্য তাকে বলা হচ্ছে মাস্টার অফ অল এপিক্স, এবং যতগুলো এপিকের, তাই না? তো এই জন্য আমরা তাহলে কি মনে রাখতে পারবো এটার সাথে রিলেট করে যে মিল্টনকে বলা হয় মাস্টার অফ দ্য এপিক? মনে রাখা যাবে না যাবে না? ওকে, আসেন আমরা চলে যাই তারপরেরটায়। ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের নাম শুনে কোন যুগের? উনি আধুনিক যুগের, এই আজ থেকে মাত্র 100 বছর আগের, ঠিক আছে, বেশি দিন আগের না। হ্যাঁ, ফেমিনিস্ট বলতে যা বুঝায় এই জিনিসটা ছিল। তো এই জন্য তাকে বলা হয় ফেমিনিস্ট রাইটার। আচ্ছা, স্যামুয়েল জনসন লিখেছিলেন, উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন ডিকশনারি লিখেছিলেন। হ্যাঁ, তো আহ, ইংরেজি সাহিত্যের সব ডিকশনারি স্যামুয়েল জনসন সাহেব লিখেন। উনি প্রচুর পড়াশোনা করতেন, বলা হয় যে স্ট্রিট লাইটের আলো উনি পড়াশোনা করতেন, ঠিক আছে। এই ব্যক্তি সমগ্র জীবন ব্যাপী পড়াশোনাই করে গেছে, ঠিক আছে, খুবই জ্ঞানী। উনি একা ইংরেজি সাহিত্যে যে পরিমাণ অবদান রাখছে, উনি একা ইংরেজি সাহিত্যে বলা হয় সমগ্র ফ্রেঞ্চ একাডেমি ফরাসি ভাষায় এই ধরনের অবদান রাখতে 10 বছর নিয়েছিল।
একটা 1 বছর এই পরিমাণ কাজ করছে, উনি ইংরেজি ভাষায় একাই এই পরিমাণ কাজ করে দিয়েছে। খুবই গুণী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই স্যামুয়েল জনসন সাহেব সবার প্রথম একটা ডিকশনারি রচনা করেন। সেটার বিখ্যাত নাম হচ্ছে জনসনস ডিকশনারি, এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। পার্সিবিসি শেলি হচ্ছে একজন রোমান্টিক পোয়েট ছিলেন। কোন যুগের কবি? উত্তর হচ্ছে রোমান্টিক যুগ, রোমান্টিক এজ। ঠিক আছে, রোমান্টিক যুগ কবিতার মধ্যে বিদ্রোহ ছিল, বিপ্লবের ডাক উনি দিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে তাকে বলা হয় রেভলিউশন। এই কবিতাগুলো লিখেছেন সেই যুগে ইংল্যান্ডের পাশের দেশ ফ্রান্সে তখন ফরাসি বিপ্লব চলতেছিল। আর আহ, তার লেখার মধ্যে তার কবিতা দিয়ে উনি এটা আশা করেছিলেন এও একটা বিপ্লবের ছোঁয়া লাগবে, কিন্তু পরবর্তীতে ফরাসি বিপ্লবের ছোঁয়া কি ইংল্যান্ডে লাগছে? লাগে নাই, তো হচ্ছে লাগে নাই। তাকে বলা হয় পয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন। তার একটা কবিতা আছে, ওড টু ওয়েস্ট উইন্ড। পশ্চিম বাতাসে সে গাছের পাতা ঝরে পড়ে যায়, তারপরে যখন বসন্তকাল আসে তখন আবার সেই জিনিসটা ঝরে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং বসন্তকালে এটার আবার নতুন যাত্রা শুরু। তো ওয়েস্ট উইন্ড হচ্ছে ইংল্যান্ড ঝরে পড়ে যায়, এবং ওয়েস্ট উইন্ড যখন চলে যায় তখন আবার নতুন করে গাছে পাতা গজায়। তো এই জিনিসটাকে আপনি রেভলিউশন জিনিস, বিপ্লব যখন প্রথম আসে এসে সবকিছুকে উল্টাপাল্টা করে দেয়। তারপরে যখন বিপ্লবটা সাকসেস, এই জন্য রেভলিউশনারি পয়েট, তার ওই ওয়েস্ট উইন্ড কবিতার জন্যই তাকে বলা হয়। এবং তার ওই আহ, মানে তাকে পয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন, হোপ মানে হচ্ছে আশা, রিজেনারেশন মানে নতুন করে শুরু করা, এই জন্যই তাকে হোপ এন্ড রিজেনারেশন বলা হয় ওয়েস্ট উইন্ড কবিতা। আসেন তারপরে চলে যায় জন কিটস। জন কিটস কে বলা হয় ম্যান অফ মেডিসিন, কেন জানেন? কারণ জন কিটস এবং এই শেলি এরা দুইজন বন্ধু ছিল, কন্টেম্পোরারি, কিন্তু এরা বন্ধু, ফ্রেন্ড। ঠিক আছে, তো এই জন কিটস সাহেব, তাকে বলা হয় ম্যান অফ মেডিসিন কারণ উনি একজন ডাক্তার ছিলেন। তো তাকে বলা পয়েন্ট অফ বিউটি এই জন কিটস। এবং জন কিটস ছিলেন সৌন্দর্যের পূজারী, উনি সুন্দর জিনিসগুলোর জন্য কবিতা লিখতেন, সুন্দর সুন্দর জিনিস। একটা খুব সুন্দর গ্রেসিয়ান আর্ন উনি দেখছেন, এটার উপর উনি কবিতা লিখছেন। তারপর ওনার কবিতার মধ্যে একটা বিখ্যাত লাইন আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, অর্থাৎ সত্যই সুন্দর আর সুন্দরী সত্য। কথাটা বুঝছেন? এই উক্তিগুলার জন্য তাকে বলা হয়েছে পয়েট অফ বিউটি। তারপরে চলে যাই আমরা, তারপরে হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজ। তো স্যামুয়েল টেলর কলরিজ হচ্ছে একজন ওপিয়াম ইটার পোয়েট। ওপিয়াম বুঝেন? ওপিয়াম বুঝেন? কমলাকান্ত যেটা খাইতো, কমলাকান্ত কি খাইতো? আফিম খাইতো, হ্যাঁ। না, গাঁজা, আফিম, আফিম। ঠিক আছে, ওকে। একজন প্রশ্ন করেছেন, রোমান্টিক যুগের সকল কবি কি ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা ইয়ে ছিলেন কিনা? অলমোস্ট সবাই। ওয়ার্ডসওয়ার্থ, তারপরে হচ্ছে শেলি, কিটস, কোলরিজ, কম বেশি সবাই অনুপ্রাণিত ছিলেন। একদম 100-তে 100 নাম ধরে ব্যতিক্রম খুঁজে বের করা যাবে কিনা আমি জানি না, তবে মেজরিটি যারা ছিলেন কন্টেম্পোরারি তারা সবাই ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আচ্ছা, যাই হোক, তো স্যামুয়েল টেলর কোলরিজ উনি হচ্ছেন আফিম খাইতেন। তা একটা কবিতা আছে এরকম যে, স্যামুয়েল টেলর কোলরিজ একদিন সকালবেলা মানে ঘুমের থেকে উঠে উনি স্বপ্ন যেটা দেখছেন এটা কবিতা আকারে লেখা শুরু করছে। আফিম খেয়ে ঘুমাইছিল, তো ঘুমাই যাওয়ার পর স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠে সে স্বপ্নটাকে কবিতা আকারে লেখা শুরু করছে। তো বেশ অনেক দূর কবিতা লেখার পর ওনার বাড়িতে লাকড়িওয়ালা আসছে লাকড়ি দিতে। তো লাকড়িওয়ালা এসে দরজায় কড়া নাড়ছে। যখন কড়া নাড়ছে তখন উনি উঠে গেছেন, লাকড়িটা রাখছেন, রিসিভ করছেন, করে তারপরে যখন উনি আবার কবিতা লিখতে গেছেন যায় দেখেন যে ওনার আর কবিতাটা মনে পড়তেছে না, এবং ওই কবিতাটা আনফিনিশড অবস্থাতেই উনি রেখে দিচ্ছেন। বুঝতে পারছেন? তো এবং ওই কবিতাটা এখন পর্যন্ত আনফিনিশড অবস্থাতেই আছে, ওটা আর পরবর্তীতে শেষ করে না। কবিতার নাম হচ্ছে কুবলা খান, খুবই বিখ্যাত কবিতা। ঠিক আছে, এই কবিতাটার কাহিনী হচ্ছে এরকম অনেকটা। তো এই জন্য স্যামুয়েল টয়লের কোরেজ হচ্ছে ওপিয়াম ইটার পয়েট হিসেবে বিখ্যাত, কারণ এই যে কবিতা অসমাপ্ত রেখে দিয়েছেন। ঠিক আছে, এবং ওনার কবিতার মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে। এই সুপার ন্যাচারাল এলিমেন্টটাকে আমরা বলি এক্সোটিসিজম। এক্সোটিসিজম জিনিসটা কি, এটা ইনশাল্লাহ আমাদের যখন ক্লাস হবে তখন আমি ডিটেলসে ব্যাখ্যা করবো। লর্ড বাইরনকে বলা হয় রেবেল পয়েট, অর্থাৎ লর্ড বাইরন কিন্তু রেবেল। খেয়াল করবেন, একটা হচ্ছে রেবেল আর একটা হচ্ছে রেভলিউশনারি, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেবেল হচ্ছে যে কাউকে মানে না, রেভলিউশনারি হচ্ছে যে পরিবর্তন চায়। দুটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? সো একটার জায়গায় আরেকটা দিয়ে ভুল করবেন না। জেমস জয়েসের উপন্যাস লিখার একটা স্পেসিফিক টেকনিক ছিল স্ট্রিম অফ কনসাসনেস। এটা একটা উপন্যাস রাইটিং টেকনিক। ঠিক আছে, এটা একটু শিখে রাখতে হবে, এটা প্রশ্নটা আসে অনেক সময়।
এবং উইলিয়াম ব্লেক তিনি ছিলেন একই সাথে কবি এবং পেইন্টার। উনি ভালো কবিতাও লিখতে পারতেন, খুব ভালো ছবিও আঁকতে পারতেন। এটা হচ্ছে উইলিয়াম ব্লেকের বৈশিষ্ট্য ছিল। আসেন চলে যাই তারপরে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় লেক পোয়েট, পোয়েট অফ নেচার বলতে পারেন এবং পোয়েট অফ চাইল্ডহুড বলতে পারেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বলেছেন, চাইল্ড আজকে যে শিশু, সে আগামীকালের পিতা। ঠিক আছে। হুম। আজকে যে শিশু সেই কিন্তু আগামীকাল পিতা। আমরা যারা আজকে, আপনারা আপনাদের এখানে অনেকে হয়তো বা আজকে বাবা মা হয়ে গেছেন, আপনারাও কিন্তু একসময় শিশু ছিলেন, তাই না? আপনি হয়তো বা আপনার বাচ্চাকে সেটাই শিখান যেটা ছোটবেলায় আপনি শিখে আসছেন। ভালো মন্দ আপনাকে যেভাবে শেখানো হয়েছে, আপনি কিন্তু আপনার বাচ্চাকে সেভাবেই হয়তো বা শিখাবেন। তো এই জিনিসগুলা, ঠিক আছে। তো আজকে শিশুকে আপনি যেভাবে বড় করবেন, আগামী জেনারেশনটা সেরকম হবে। এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করা ইম্পর্টেন্ট। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন খুবই গুরুত্বপূর্ণ কবি। তার এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে খুব ভালো মতো দেখতে হবে। জর্জ বার্নার্ড শ, ওনাকে বলে গ্রেটেস্ট প্লে রাইট অফ মডার্ন এজ, আধুনিক যুগের সবচেয়ে। আধুনিক যুগের এই কথাটা কেন অ্যাড করছে? আধুনিক যুগের সবচেয়ে বড় নাট্যকার এই কথাটা কেন? প্লেয়ার একজনই আছে, সেটা কে? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পরে জর্জ বার্নার্ড শ, ঠিক আছে। মানে মানে কিং অফ ইংলিশ ড্রামা, ঠিক আছে। এবং ফিকশনের জনক সেন্ট ভেনারেবল বিডি, উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, রচনা লিখেছেন এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। অর্থাৎ খ্রিস্ট ধর্ম ইংল্যান্ডে কিভাবে আসে, কিভাবে এটা ছড়ায়, চার্চ গুলা কিভাবে ছড়ায় যায়, আদিকালে একটা রচনা লিখে রাখছেন উনি, একদম প্রাচীন যুগের। ওই যে উনি হচ্ছে কোন যুগের, উনি হচ্ছে আহ যে আমরা যে একটু আগে কেনে উলফের নাম দেখে আসলাম, তাদের যুগেকার এই অ্যাডাম বিড। ঠিক আছে। তো এই জন্য দেখতেই পাচ্ছেন সেইন্ট লিখা, তাহলে উনি কি কিছু সেইন্ট মানুষ, উনি নিশ্চয়ই খ্রিস্টান ইতিহাস টিতিহাস নিয়ে লিখতে পারে, তাই না? তো এটার জন্য হচ্ছে তাকে চার্লস ডিকেন্স হচ্ছে গ্রেটেস্ট নভেলিস্ট। এবারও তো মনে হয় চার্লস ডিকেন্স থেকে প্রশ্ন আসছে না? এবার একটা প্রশ্ন আসছে, প্রশ্ন, ঠিক আছে। তো ওনাকে বলা হয় গ্রেটেস্ট নভেলিস্ট, সব অনেক বড় উপন্যাসিক। এই ব্যাপারে আপনারা ভিক্টোরিয়ান যুগের উপন্যাসের ক্লাসে আপনারা পাবেন। এই চার্লস ডিকেন্স আমি অনেক পছন্দ করি এবং আমি অনেক আগ্রহ নিয়ে পড়াই চার্লস ডিকেন্সকে। তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি এখন এখানে চলে যাচ্ছি। রবার্ট ব্রাউনি, তাকে বলা হয় মাস্টার অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা কবিতা লেখার টেকনিক। এখানে একজন ব্যক্তি কথা বলে এবং তার এই কথা বলার টেকনিকটাকে ধরে তখন হচ্ছে কবিতাটা লেখা হয়, পড়াবো ডিটেলসে ড্রামাটিক মনোলগ কেন, কিভাবে কাজ করে। ঠিক আছে। তো এটা রবার্ট ব্রাউনিং হচ্ছে এটার জন্য বিখ্যাত। উইলিয়াম শেক্সপিয়ার, এখানে আর বলার কিছুই নেই। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি, তিনি ইংরেজি নাটকের জনক। তাকে বলা হয়েছে বার্ড অফ অ্যাভন, অর্থাৎ অ্যাভন শহরের কবি। ঠিক আছে। ঠিক আছে। আর ডারউইনের কথা আমরা জানি, তিনি হচ্ছে ইভলিউশন থিওরির। এখানে কতগুলা ব্যক্তির আহ রিয়েল নেম এবং পেন নেম, পেন নেম বুঝেন? হ্যাঁ, ধরেন আমার নাম আবরার, আমি যদি এখন আহ, একটা ছবি লেখা শুরু করি, মনে করেন আমি একটা ছদ্মনাম নিলাম দুষ্ট ছেলে। তো দুষ্ট ছেলে নামে আমি এখন আহ, বিভিন্ন কবিতা টবিতা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস ইত্যাদি লিখে, তাহলে এই দুষ্ট ছেলেটা হবে আমার পেন নেম। আর আমার যে আসল নাম আবরার, তাহলে এটা হলো আমার আসল। কথা বুঝতে পারছে? তো এই জন্য মাঝে মাঝে কিছু কিছু রিয়েল নেম পেন নেম আসে, এখানে বুঝাবুঝির কিছু নেই, তাই চলে যায়। পয়েট লরেট কে কত সালে আর এমনি জেনে রাখেন, বেন জনসন এবং জন ড্রাইডেন যে পয়েট লরেট ছিল, মানে রাজকবি ছিল, এটা জানলেই হবে। বাকি এত লাগে না, স্কিপ করে দিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সব মুখস্থ করতে হবে এরকম না, ঠিক আছে। ইউ ক্যান স্কিপ অ্যাজ ওয়েল ইফ ইউ ওয়ান্ট। কিছু প্রশ্নের উত্তর দিয়ে আসি, তারপর আমরা সাহিত্যের প্রশ্ন যাই। অগ্রি প্রশ্ন করেছে, বিশেষ প্রশ্নে ভুল থাকলে কিংবা বিশেষ প্রশ্নে কোনো ভুল থাকে না, এই জন্য পরীক্ষার হলে আপনি এটা চিন্তা করার দরকার নেই যে এই প্রশ্নটার মধ্যে এরকম থাকতো, যে এই প্রশ্নটায় ভুল নাই, প্রবলেম আমি কোথাও ভুল করতেছি, ট্রাই করে দেখি, তাতে আমি যে কোনো একটা উত্তর দিয়ে চলে আসতাম। আর যদি ভুল হয়ও, পরবর্তীতে যদি সেই প্রশ্নটার ভুল বের হয়, চেয়ারম্যান বলেছেন ওই প্রশ্নের উত্তরের মার্কস নাকি সবাইকে দিয়ে দেওয়া হয়। কাজে এটা নিয়ে এত চিন্তা করলাম। সকল দেশের সকল ভাষাতেই আছে। আর পৃথিবীর সবচেয়ে আদি কবিকে, এটা এখন পর্যন্ত মনে হয় না নির্ধারিত। আচ্ছা, পার্সোনাল ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। নাজমুন, আর আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আপনি প্রশ্ন করেছেন যে হু ইজ দ্য ফাদার অফ এসে। ফাদার অফ এসে না বলে এটাকে বলতে হবে ফাদার অফ প্রোজ, এবং এটা হচ্ছে কিং আলফ্রেড। আচ্ছা, উনাদের নামগুলো উপাধিগুলো মনে রাখার কোনো শর্ট টেকনিক বা ছন্দাকার কিছু পাওয়া যায় কি স্যার? আমার জানা মতে কোনো ছন্দ নাই। আমি এই জন্যই প্রতিটার সাথে
ব্যাকগ্রাউন্ড তথ্যটা বা ইতিহাসগুলো যুক্ত করে করে আপনাদেরকে বলেছি, যেন আপনারা একটু একটু করে শুনলেও যেন অন্তত একটা দুইটা হইলেও আপনারা বুঝতে পারবেন যে কেন এটাকে এইটা বলা হয়। হ্যাঁ, রিজনটা একবার শুনলে মনে থাকে বেশি, কি বলেন আপনারা? রিজনটা একবার শুনলে বেশি বেশি মনে থাকে না? একটু বেশি হলেও মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, শুভ জিজ্ঞেস করেছেন রিটেনের ক্লাস কি আমি নিব কিনা। রিটেনের ক্লাসের মধ্যে আমি থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ইংরেজি টিচার যারা আছি সবাই মিলেই নিব। ঠিক আছে, প্রত্যেকেই নিব ইনশাল্লাহ। মোসাদ্দেক জিজ্ঞেস করেছেন ভাই সনেট কি। সনেট হচ্ছে 14টা লাইনের একটা কবিতা। কবিতাটার মধ্যে 14টা লাইন থাকে এবং প্রতিটা লাইনে 14টা করে অক্ষর থাকে। এই প্যাটার্নের মধ্যে মানে 14 × 14, এই প্যাটার্নটার মধ্যে আপনাকে কবিতাটা লিখতে হবে। তো এটার মধ্যে আবার পরে কিছু গ্রামার আছে, ওগুলো এত কিছু দরকার নেই। বাট মূলত এই প্যাটার্নে কবিতা লেখাটাই হচ্ছে মোটা দাগে একটা সনেট। ঠিক আছে, ওকে। সো আমার এখানে এখন একটা এশার আজান দিচ্ছে, আমরা কি এখন এই সুযোগে ব্রেক থেকে চলে আসবো? আমরা কি ব্রেক নিয়ে চলে আসবো? 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ব্রেক শেষে আবার এই ক্লাসটা শুরু করব। ঠিক আছে। তো আমার ঘড়িতে এখন 8টা 3 বাজে। আপনারা আপনারা কত, 15 মিনিট একটু বেশি হয়ে যায়, 15 মিনিট হলে আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, আপনারা আচ্ছা যান 8টা 12-তে আসেন। ঠিক আছে, 10 মিনিট পরে 8টা 12-তে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে। তো 10 মিনিটের ব্রেক, যারা নামাজ পড়েন নামাজ পড়ে আসেন। ওকে, আমাদের ব্রেক টাইম শেষ, আমি ফেরত আসছি। আপনারা কি সবাই মোটামুটি ফেরত আসছেন? তাহলে আমি আবার ক্লাসটা শুরু করবো। ইফ ইউ রেসপন্ড প্লিজ। পেনিন জানতে চেয়েছেন ভাইয়া আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সব স্কুল কলেজ বলবো, এইচএসসি রেজাল্ট, সিজিপিএ সহ নাকি? আচ্ছা, আমি এমনি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, শোভা জানতে চেয়েছেন ভাইয়া হ্যান্ড নোটস কি পিডিএফ ভাবে দিবেন না অনলি বই? এটা ক্লাস শেষে আপনারা যারা জুমের মাধ্যমে ক্লাসে যুক্ত আছেন তারা পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই hand টা। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ভাইয়া আপুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাহলে আমি ক্লাসটা আবার শুরু করছি। একজন লিখেছেন আমি এই প্ল্যাটফর্মে নতুন, প্রথমবার ইউজ করতে অসুবিধা হচ্ছে, কিছুই বুঝতেছি না। আবুজার আবুজার আপনার কি ধরনের সমস্যা হচ্ছে আপনি কিউএনএ তে লিখে পাঠিয়ে দেন, আমরা ইনশাল্লাহ আপনাকে রেসপন্ড করবো। ওকে, আমি মোটামুটি কিউএনএ সবগুলো উত্তর দিয়েছি, আমি আবার ক্লাসটা শুরু করছি। কবিতা। কবিতা কত ধরনের? কবিতাকে প্রধানত অনেকগুলা ভাগে ভাগ করা যায়, অনেক ধরনের কবিতা আছে। তাই এত কিছু আপনাদের ডেফিনেশন আকারে মুখস্থ করার দরকার নেই, কোনটা কি এটা বুঝিয়ে দিচ্ছে। এপিক হচ্ছে খুব বড় সাইজের কবিতা। কত বড় কবিতা? একটা কবিতা একটা বই, মোটা মোটা বই। এটা হচ্ছে এপিক, এত বড় বড় কবিতা। তো এপিকের মূল বিষয়বস্তু কি থাকে? সাধারণত কোনো ঐতিহাসিক ঘটনা কিংবা কোনো বীরের বীরত্ব, এগুলা নিয়ে মনে করেন আপনার এপিকের কাহিনী রচনা করা হয়। রামায়ণের কথা ধরেন, মহাভারতের কথা ধরেন, বড় বড় যুদ্ধের কাহিনী। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এপিক কবিতা। ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আপনার যেমন একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি বা ওরাল এপিক। এগুলা মানুষের মুখে মুখে ছিল। আমাদের দেশে যেরকম আমাদের মুখে মুখে পুঁথিপাঠ ছিল, মানুষ পুঁথিপাঠ করতো বিভিন্ন বীরের বীরত্ব। তো এইভাবে রয়ে গেছে এগুলা, এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এটাকে মুখে মুখে উদ্ধার করা হয়েছে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে এটা কে লিখছে এটা আর জানা যায়নি। তো মুখে মুখেই রয়ে গেছে কাহিনী। ঠিক আছে। আবার সেকেন্ডারি এপিক হচ্ছে অনেকটা এরকম যেগুলাকে বই আকারে লেখা হয়েছে। ঠিক আছে, যেগুলা পরবর্তীতে সাধারণত তুলনামূলক পরবর্তীতে স্বহস্তে লিখিত, লেখকদের স্বহস্তে লিখিত এপিক এগুলো হচ্ছে। আর এগুলো সাধারণত একটু তুলনামূলক পরের কাহিনী, যেমন ইনিড, ডিভাইন কমেডি, প্যারাডাইজ লস্ট। ঠিক আছে, এগুলো। তারপরের ক্যাটাগরির কবিতাটা হচ্ছে ন্যারেটিভ পয়েম। ন্যারেটিভ পয়েম বলতে বোঝায় সাধারণত যে কোনো একটা গল্প থাকে কবিতাটার মধ্যে। যেমন রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এই কবিতাটার একটা গল্প আছে ভিতরে, কবিতাটার মধ্যে একটা গল্প বলা আছে, কিন্তু এটা সাইজ এপিকের মতো এত বড় না। কিংবা নট নেসেসারি এটার মধ্যে কোনো যুদ্ধ থাকবে এরকম না। নেগেটিভ পোয়েমে জাস্ট একটা ঘটনাকেই গল্পকেই কবিতা আকারে লেখা হয়, এবং এটার সাইজ এপিকের চেয়ে অনেক ছোট হয়। হ্যাঁ, কত ছোট ধরেন, নর্মালি একটা সাইজ কত বড় হতে পারে?
এটা হতে পারে তিন। তারপরে চলে আসেন ব্যালাড। ব্যালাড এক ধরনের ন্যারেটিভ পয়েম। ন্যারেটিভ পয়েমের একটা টাইপ, হ্যাঁ, ইউজুয়ালি এন্ড রাইম থাকে, এবং এটার মধ্যেও হচ্ছে আপনার পড়ে পড়া যায় অনেকটা পুঁথি পাঠের মতো, এবং এটার মধ্যেও ই থাকে, গল্প থাকে। ব্যালাডের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেহেতু এটা ন্যারেটিভ পয়েম, এটা চলে। ধর্মীয় ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হিমগুলা মূলত রচনা ধর্ম প্রচারের জন্য, ধরেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য জেসাস ক্রাইস্টের বর্ণনা, এই ধরনের জিনিসগুলো থাকতে পারে। মানুষকে হিমের মূল কাজ। এলেজি, এলেজিকে আমরা বাংলায় বলি বোধ জন্ম নিল। আপনার মনের মধ্যে যে খারাপ লাগাটা, এটাকে যদি আপনি তার মৃত্যুকে অবলম্বন করে, সরি আমি ভুল বলেছি, সেটা হচ্ছে এলেজি। এলেজি মৃত্যুতে শোকে আপনি যেটা রচনা করেন, শোক সেলিব্রেট করতে গিয়ে, সেটা হচ্ছে এলেজি। যেমন হচ্ছে টমাস গ্রের এলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এখান থেকে বিসিএস এ দুইবার প্রশ্ন আসছে। ঠিক আছে, এই ইয়াটা থেকে শেলি রচিত এডোনাইস, এটা একটা বিখ্যাত এলেজি। ইতালির কবি পেত্রার। এটা সাধারণত 14 লাইন, এবং প্রতিটা লাইন, ঠিক আছে, এটা দুইটা প্যারাতে থাকে। প্রথম প্যারাটাতে 8টা লাইন থাকে, পরের প্যারাটাতে সাধারণত সনেট রচনা করা হয়, তবে এটার বিভিন্ন ভেরিয়েশনও আছে যখন কোনো কিছু লেখা হয়। যেমন একটু আগে আমি বলছিলাম শেলির, শেলিকে যখন আমি রেভলিউশনারি পোয়েট বলছিলাম, তখন আমি বলেছিলাম যে একটা কবিতা আছে ওড টু ওয়েস্ট উইন্ড। ওড টু ওয়েস্ট উইন্ড, এখানে পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসে, বাতাসটা এসে সবকিছুকে, সব জরাজীর্ণ পাতাকে ফেলে দেয়। তারপর ওয়েস্ট উইন্ড যখন চলে যায়, তখন আবার নতুন পাতা গজায়। তো এখানে কবি ওয়েস্ট উইন্ডের প্রশংসা করেছে, যে তুমি আসো বলেই এই জিনিসগুলো হয়, তুমি না আসলে হইতো না, তোমার মতো বস আর নাই, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে করে ওয়েস্ট উইন্ডের প্রশংসা করেছে। এরকম কোন একটা কিছুর প্রশংসা করে যে কবিতাটা লেখা হয়, সেটা হচ্ছে ওড। যেমন জন কিটসের একটা বিখ্যাত ওড হচ্ছে ওড টু নাইটিঙ্গেল। এখানে নাইটিঙ্গেল হচ্ছে একটা পাখির নাম। তো এই আকাশে উড়ে উড়ে গান গায়। তো জন কিটস আশা করছেন যে সে এর পাশে ছড়িয়ে দিবে। আমি একটু আগে বলছিলাম যে রোমান্টিক এজের কবিরা, ফরাসি বিপ্লব দপ্তর এরকম নাইটিঙ্গেল পাখি পরিবর্তনের কথা, ডাক চারপাশে তারপরে চলে যাই আমরা লিরিক বুকে। সাধারণত এমন একটা কবিতা যেখানে ব্যক্তির মনের ফিলিংস, একজন কবি গেলেন ফসল খেতে, তো মেয়েটার গান শুনে কবির মনের মধ্যে একটা ফিলিংস জন্ম নিল। তখন এই ছোট্ট জিনিসটাকে অবলম্বন করে মনের ফেলেছেন কবিতা আকারে, এটা একটা লিরিক। রবার্ট হেরিক সাহেব গেছে, গিয়ে দেখছে ডেফোডিল ফুল। ডেফোডিল ফুল দেখার পরে ওনার মনে, আপনি মনে করেন প্রেমে পড়লেন, প্রেমে পড়ার পর আছে। এগুলো হচ্ছে লিরিকের উদাহরণ। বেশিরভাগ রোমান্টিক কবিতাই, হ্যাঁ, যেমন ওয়ার্ডসওয়ার্থের কবিতা বেশিরভাগই হচ্ছে, আহ, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। আমি এটা ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপারের কাহিনী বলে। সলিটারি মানে একা, রিপার মানে যে ফসল কাটে। একা একটা মেয়ে ফসল কাটতেছিল, আর রিপারের, সলিটারি রিপার একটা লিরিক। আমরা চলে যাই পেস্টোরাল পোয়েট রচনা করা, গ্রামের মানুষের সিম্পলিসিটি, ঠিক আছে, এই পেস্টোরাল পোয়েট্রিতে তুলে নিয়ে আসা হয়। এটা বেশি ইম্পর্টেন্ট। আমরা লিমারিক, একটা সাধারণত 5 লাইনের ছোট কবিতা থাকে। এই কবিতাটা কত লাইনের হয়, প্রশ্নটা এতটুকুই আসে, তখন বলতে হয় যে কবিতাই লিমারিক। ওকে। হাইকু, হাইকু হচ্ছে সাধারণত 3 লাইনের হয়। বাংলাদেশ থেকে একটা টিম যায় প্রত্যেক বছর জাপানে গিয়ে হাইকু অংশগ্রহণ করে। আপনারাও 3 লাইনের কবিতা লিখতে পারলে জাপানে গিয়ে হাইকু কম্পিটিশনে অংশ, তাহলে হাইকুতে কতটুকু থাকে? হাইকুতে 3 লাইন থাকে। এটা মাথায়, 3 লাইন হচ্ছে সাধারণত, এটাকে বলা আপনাদের এই প্রতিটাতে খালি সংখ্যাটা মনে রাখতে হবে। লিমারিকে 5 লাইন, হাইটা একটা স্পেসিফিক রাইম স্কিম আছে, এত ডেপথে আপনাদের যাওয়ার দরকার নাই। এত ডেপথে ফিগার্স অফ স্পিচ গুলা কি? ফিগার্স অফ স্পিচ হচ্ছে আপনি আমি যেভাবে কবিরা সাধারণত এইভাবে কথা বলে না। কিন্তু কবিরা অনেক ঘুরিয়ে কথা বলে, ঠিক আছে। আপনাদের মধ্যে মনে করেন আপনি আপনি আপনার প্রেয়সীর সাথে দেখা করতে গেলেন, দেখা করতে যে প্রেয়সীকে বলবেন তোমাকে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে, তোমাকে দেখে ভালো লাগছে, আপনি এতটুকু বলে হয়তো থেমে যাবেন। কবি থামবে না। তোমার চুল লাগছে গ্রীষ্মকালের কিসের মতো, যে মেঘের মতো। তারপর তোমার হাসিটা লাগছে অমুকের মতো তমুকের মতো, আমার তো মুখ দিয়ে আসেও না, পারিও না। তো এরকম আর কি। অর্থাৎ কবি হচ্ছে নানান ভাবে এটা বলে, এইভাবে ওইভাবে 100টা ইবের করে। ওইভাবে যদি আমি বলতে পারতাম, তাহলে সে অনেকগুলো তুলনা দেয়, সে অনেকগুলো মেটাফোর দেয়, সে একটা ছন্দ রাখে, রাইট। যেমন একটা খুব সুন্দর কবিতা আছে, এটা পরবর্তীতে জেমস এটাকে গামার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, শুনেছেন এটা? মানুষ আমি চেয়ে দেখো, শুনে নাই? যদি শামসুর রহমান এটা যেভাবে লিখেছেন, আমাকে তো 10 বার বেচলেও আমি লিখতে পারবো না, পারবো? লিখতে পারলে তো আমিও শামসুর রহমান। এরকম নানা টেকনিক অবলম্বন করে ভাষাটাকে সুন্দর করেন, সাধারণ মানুষের জন্য অনেক সুন্দর করেন। ঠিক আছে, যেমন এখানে বলছে জোছনা লোটালে তুমি
অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার। ঠিক আছে? এই লাইন আমাকে আমাকে বেচলে হবে? আমাকে 10 বার জন্ম দিল এই লাইন আমার মুখ দিয়ে বেরোবে না। ঠিক আছে? টেকনিক গুলাকে আইডেন্টিফাই করা হচ্ছে যে তারা কি কি টেকনিক ব্যবহার করে, তাকে একত্রে বলা হয় ফিগার্স অফ স্পিচ। ঠিক আছে? তো আসেন, একটা প্রশ্ন আছে এখানে। দেখেন প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছে যে হুইচ ফিগার্স অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য ফলোইং এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কই? আচ্ছা, এক্সপ্রেশনটা দেওয়া না, আমি একটা এক্সপ্রেশন দিচ্ছি। ঠিক আছে? আপনারা কি বলে, আমি একটা লাইন দিই, কবিতার যে কোনো একটা কোন কবিতার লাইনটা দিব একটু ভেবে দেখি। ধরেন আপনাকে হলো কবিতার লাইনটা দেওয়া হলো, উম, এখন কেন জানি হঠাৎ কোনো কবিতার, আমার পূর্ব বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ তমাল অনেক পাতার ঘেরা একটি প্রগাঢ় নিকুঞ্জ, এটা কোনটা হবে? সৈয়দ আলী হাসানের কবিতার একটা লাইন আমি তুলে দিলাম, এটা কি হবে? হ্যাঁ, শামসুর রহমান আমার একজন প্রিয় কবি। আমার পূর্ব বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ তমাল, এইটুকু কোন 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 ফিগার্স অফ স্পিচের অংশ হবে? উত্তর হবে, এটার উত্তর হবে মেটাফোর। কিন্তু আমি যদি এখন এই লাইনটা, এই কবিতাটির পরের একটা লাইন যদি দেই, সরোবরের অতলের মতো বিমুগ্ধ বেদনার শান্তি, এখানে কোন ফিগার্স অফ স্পিচ খুঁজে পাওয়া যায়? সরোবরের অতলের মতো বিমুগ্ধ বেদনার শান্তি। উত্তর হচ্ছে সিমিলি। তো সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্য কি? সিমিলি এবং মেটাফোর দুইটা আসলে একই জিনিস। পার্থক্য হচ্ছে একটাতে মতো শব্দটা উল্লেখ থাকে, আর একটা শব্দে মতো শব্দটা উল্লেখ থাকে না। আমি যদি বলি হি ইজ লাইক এ ম্যাড ডগ, হি ইজ লাইক এ ম্যাড ডগ, বাংলা করলে দাঁড়ায় সে পাগল কুকুরের মতো। তো যখনই বাংলায় মতো শব্দটা আসে তখন সেটার উত্তর হয়ে যায় সিমিলি। আর যখন মতো শব্দটা থাকে না, আমি যদি বলি হি ইজ এ ম্যাড ডগ, দুইটাতে আমি একটি একই কথাই বলেছি, কিন্তু এখানে আমি কোনো লাইক শব্দটা ব্যবহার করি নাই। তাহলে এইটা হবে মেটাফোর। বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? আর এটা হয়ে যাবে, যেহেতু লাইক শব্দটা আছে, কাজে এটা হয়ে যাবে সিমিলি। এই হচ্ছে সিমিলি এবং মেটাফোরের মধ্যে বেসিক ডিফারেন্স। আসলে আমরা চলে যেতাম পড়তে। এলেগরি। এলেগরি বলতে আমরা বুঝি কোন একটা রূপ, যেমন জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম একটা কথা বলে। তো তারা যখন একে অপরের সাথে কথা বলে, এটা জাস্ট পশু সমাজ সোসাইটির রিফ্লেকশন আছে। অর্থাৎ কাহিনীটা জাস্ট শুধু পশু এলিটারেশন। এলিটারেশন হচ্ছে একটা ছন্দ। সাধারণত শুরু, বিগিনিং এ একটা শব্দের শুরুর দিকে একই কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশনকে বলে অ্যাল্টারেশন। আমরা এরকম বলি না, চাচাই চা চায়, চাচি চেয়ে চায়, এরকম আমরা বলি না? কিংবা পাখি পাকা পেঁপে খায়, এরকম আমরা বলি না? তাহলে প্রতিটা শুরুতে প প প কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন করলাম। কিংবা সিশেলস সিশেলস অন দ্য সিশোর, এখানে শুরুতে সা সাউন্ডের রিপিটেশন, এইগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এলিটারেশন। যেমন বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এখানে ফেদার ফ্লক, এটা হচ্ছে মিলছে, তাহলে এটা এলিটারেশন। বিগ বুলি বিগ বেবি বয়, এখানে বা 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 প্রতিটা শুরুতে বা সাউন্ড, এটা এলিটারেশন মধ্যে। আপনি যদি ঐতিহাসিক কোনো ক্যারেক্টার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যদি পড়েন, তো বিদ্রোহী কবিতার মধ্যে পরশুরামের কথা আছে, তাহলে পরশুরামের কুঠারের কথা আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তারপরে বুঝতে আপনাকে অন্য আরেকটা নলেজ লাগবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাইছেন। থিংকে যদি আপনি ব্যক্তি রূপ দেন, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। নিউমোনিয়া একটা রোগের নাম, তার কি মিস্টার হওয়ার কথা? বলেন। তার কিন্তু মিস্টার হওয়ার কথা না। তাহলে তারে আমি ব্যক্তি বানাইছি। আমি যদি বলি ধরেন আকাশ কাঁদছে, বাতাস হাসছে, এখন আকাশ কি কাঁদে? বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশকে আমি হিউম্যান ফর্মে চিন্তা করতেছি, বাতাসকে আমি হিউম্যান ফর্মে চিন্তা করছি, তাহলে সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ঠিক আছে? গোবরে পোকারা দলে দলে আমার পিছু নিল, এন্ড গোবরে পোকা তো দলে দলে ওইভাবে তো মানুষের মতো সে আসে নাই। ঠিক আছে, সে হয়তো এমনি উঠতেছিল। তো এটাকে আমি পার্সনিফিকেশন। ওকে, আসেন তারপরটাই চলে যাই। হাইপারবোল। হাইপারবোল হচ্ছে কোন একটা কিছুকে বাড়িয়ে বলা। আ- এই যে ধরেন, আমি একটু আগে যখন উদাহরণ দিচ্ছিলাম, আমি তারাটা তারাতে আমি রটাতে পারবো ভাই। তারায় তারায় কি রটানো সম্ভব? চাপা মারেন কখনো?
বউয়ের কাছে, প্রেমিকার কাছে, স্বামীর কাছে, আসলে কি 1 লাখ লোকের সাথে দেখা করতে গেছেন নাকি? গুইনা আসছে 1 লাখের মধ্যে একটা? একটু বাড়ায় বললো না? একটু বাড়ায় বললো না? পাইছে একটা রে, করছে খালি, যাই বলতেছে তুমি লাখে এক পিস। ঠিক আছে, এইগুলো হলো স্যার সংসারটারে কোন রকমে টিকায় রাখে, বুঝছেন? বউ রাগ করলে কোন রকমের হাইপার বলতে হাইপার বলে কাহিনী, বুঝছেন? যেমন ধরেন কবি গেছে, আমি এক নজরে 10,000 ফুল দেখছি, গুনছে তো, গুনে দেখেনি। ঠিক আছে, আমি 7 সমুদ্র 13 মাথা থেকে আরেক মাথা যায় না, মিরপুর থাকলে মতিঝিল যায় প্রেম করে না, আবার বলে 7 সমুদ্র 13। ডিফারেন্স বিটুইন হাইপার বল এন্ড এক্সাজারেশনটা একটু ক্লিয়ার করবেন। এক্সাজারেশন মানে বাড়ায় বলা, হাইপার বলের মধ্যে এক্সাজারেশন থাকে। ঠিক আছে, হাইপার বল একটা টার্ম, এই এক্সাজারেশন করাটাই হচ্ছে আচ্ছা, আসেন আমরা চলে যাই। এক্সাজারেশন আপনি নর্মালিও করতে পারেন, সাহিত্য ছাড়াও করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন আপনার একজন মামা আছে, মেজর, একদম কি বলে, আহ, বড় জেনারেল, আপনার না, সে একজন মেজর, তো আপনি বাড়ায় বলছেন একদম জেনারেল, এটাও এক ধরনের এক্সাজারেশন। চাপা মারে না? হ্যাঁ, পকেটে থাকে 10 টাকা, কয় লাখ টাকা কোনো ব্যাপার না, এগুলো আমরা তুড়ি মেরে ফেলাই দিই। ঠিক আছে, বলে এটা হাইপার বল হয়ে যেত, কবিতায় বললে হয়ে যেত হাইপার বল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। ওকে, আমি কি লিখছে? আমি ভাবলাম আবার বলবেন আপনার একজন প্রেমিকা আছে। না, প্রেম টেম সবার জন্য না, বুঝছেন? এগুলা কারো কারো জন্য, সবার জন্য না। সবার কপালেও থাকে না, রিজিকেও থাকে না, এগুলা বলে এখন আমাকে দুঃখ দেওয়ার দরকার নেই। আসেন পরেরটায় চলে যাই। অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হচ্ছে উম, যে কাহিনীর বিপরীতে, সোজা ভাষায় যদি বলি, প্রোটাগনিস্ট হচ্ছে নায়ক নায়িকা, হিরোকে বাধা দেয়। ধরেন হিরো চাচ্ছে, বলবো হিরো চাচ্ছে যে সে হিরোর পথে বাধা দিবে, হিরোর জন্য ট্রাবল মেকার হয়ে দাঁড়াবে, সে হলো অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, নেগেটিভ রোল যে প্লে করবে সে হলো অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, তো সোজা কথা, একদম সহজ ভাষায় বললে ভিলেন। নেক্সট জিনিসটা কি? আমি ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স একবারে বুঝাই দিই। এটা হচ্ছে একটা নাটকের সেন্ট্রাল থিমের মধ্যে কি থাকে থাকে এবং সলিউশন থাকে। প্রবলেমটা কি এরকম, নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে মিশা সওদাগরের সাথে, এটা হচ্ছে হাইয়েস্ট প্রবলেম। নায়িকা চলে গেলে আর নাটকের কিছু নাই। তখন নায়ক আসে, এসে সলিউশন করে, মিশা সওদাগরের পিটায়, পিটায় টিটান শাকিব খানের সিনেমায় প্রতিশোধ নিয়ে প্রবলেম বাড়া শুরু করলো। নায়িকার পিছে মিশা সওদাগর লাগছে। আর এইখানে এসে হচ্ছে কি হয়, ধরেন আপনার নায়ক দিন শেষে মিশা সওদাগর সিনেমাটা সিন, এই যে হাইয়েস্ট পিকটা, যে জায়গায় প্রবলেমটা হাইয়েস্ট, এটা হলো ক্লাইম্যাক্স। আর এটা হচ্ছে ন্যাচারাল ফল, সো একটা ন্যাচারাল রাইজ এবং একটা ন্যাচারাল ফল থাকে। আমি তাহলে এটা সলিউশন নিয়ে আসি। এখন আপনি কি করলেন, মনে করেন আচ্ছা, যে আমার ঘরে আগুন লাগলো, আগুন লাগার পর আমি দেখলাম যে একদল ডাকাতরা এসে আমার ঘরে আক্রমণ করলো, তারা আমার মাকে হত্যা করলো, তার আমার বোনটা হারাই গেছে, ইত্যাদি ইত্যাদি করে আপনি প্রবলেমটা বাড়াইছেন, করে আপনি হাইস্ট ক্লাইম্যাক্সে গেছেন। নায়ক যদি মরে যায় তাহলে তো আর থেকে জেগে উঠলাম। তা আপনি যে প্রবলেমটা বাড়াইছেন এটা দিয়েছেন উপর থেকে টুপ করে, এটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। ওই যে আপনি বললেন এরপর, সো ন্যাচারাল রাইজ ন্যাচারাল ফল না হয়ে ঠাস করে কোনো একটা, যেখানে মনে করেন মারাত্মক পরিণত হয়, যেমন কিং লিয়ার নাটকে সব মরে থাকে, এডমুন্ড মারা যায়, যা থাকে সব মারা যায়, এটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। মারাত্মক হত্যা করে, ওতেলো হত্যা করে, তারপরে ওতেলো বুঝে সে ভুল করছে, তারপরে ওতেলো মরে যায়, এটা একটা ক্যাটাস্ট্রফি। আর এলিজিটা সাধারণত কবিতার মধ্যে লেখা থাকতো, দ্যার ইজ দ্য ডিফারেন্স, যার যার এলিজির মধ্যে এটা মুখস্থ করবে। ঠিক আছে, এপিলগ। মঞ্চ নাটক দেখেন তাহলে কখনো দেখছেন মঞ্চ নাটকের শুরুতে একবার, শেষে যে ছোট্ট আকারে যেটা পাঠ করে এটা হচ্ছে এপিলগ। আর নাটকের শুরুতে সবাই মিলে যেটা পাশে দেখছেন না, এরকম বড় একটা স্টোনের মতো দেওয়া থাকে, স্টোনের মধ্যে কিছু একটা লেখা। শেষের কবিতার মতো না, শেষের কবিতা তো ইউফেমিজম। ইউফেমিজমটা হচ্ছে কি, বাংলায় বলে চাপ। ধরেন একজন লোক মারা গেছে, আপনি এসা যদি বলেন যে কথাটা কি একটু ঘুরিয়ে আর একটু লাইটার করে বললেন, যে তিনি আর আমাদের লাইটার ভাবে বলা। ঠিক আছে, হতে পারে যেমন আপনার ধরেন এক ঠাস করে হাত তুলে বললো স্যার টয়লেটে যাব, শুনতে অনেক রুড লাগতে পারে প্রচুর, বরপক্ষ কনে পক্ষের কথার মধ্যে ইউফেমিজম করে। মেয়েরা এইসব ইউফেমিজম খুব ভালো পারে। আসেন চলে যাই তারপর। ক্যালোরিস ট্রাভেলস এর মধ্যে দেখায় যে আহ, এমন সব রিসার্চ চলতেছে, তো বাস্তবেও কিন্তু ওয়ার্ল্ডে প্রয়োজন নেই। কিন্তু তারা
দেখা যায় যে এই সকল জিনিসে হুদাই ফান্ডিং কোনো আউটকামও নাই, গুগল রিসার্চ করে কোনো লাভ হয় না। তো ব্যঙ্গাত্মক ভাবে আমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, এটা হচ্ছে স্যাটায়ার। ঠিক আছে, পড়ছেন না? দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হোপার। তারপরে হচ্ছে এনিমেলরা সাধারণত ক্যারেক্টার থাকে, এবং এই এনিমেল ক্যারেক্টার গুলা তাদের হচ্ছে প্রহসন। ফার্স আর স্যাটায়ার অনেকটা কাছাকাছি। ফার্স আর স্যাটায়ারের ব্যাপারে এটা অনেক সময় মেসেজ আমাদেরকে দেয় না। দ্যাটস ওয়ান অফ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স এন্ড স্যাটায়ার। ঠিক আছে, আপনি এমনি একটা ব্যঙ্গাত্মক কিছু লিখলেন হাসির মতো, ফার্সে হতে পারে। ওকে, মূলত হাসা না, যে বড় যুদ্ধের বিনিময়ে আপনি চুল কাটার জন্য যুদ্ধ করে ডায়ালগ হয় কি দুইজনের মধ্যে, তাই না? ডায়া মানে দুই, সেটা রিলেট করতে পারেন, সেটা হচ্ছে মনোলগ। এটা অনেকটা এইভাবে আপনি উদাহরণ দিতে পারেন, যেমন ধরেন আপনি, তো সে জোরে জোরে কথা বলতেছে, আপনি তার এক পাশে কনভারসেশন শুনতে পাচ্ছেন, কিন্তু আরেক পাশে বুঝতে পারেন যে হ্যাঁ সে কি নিয়ে কথা বলছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, অক্সিমোরন। অক্সিমোরন হচ্ছে সাধারণত তার বিপরীত শব্দ কিরকম হতে পারে সম্পর্কে আমি বললাম, হি ইজ এ ওয়াইজ ফুল। তাহলে ওয়াইজ জ্ঞানী, আবার ফুল হচ্ছে, আর প্রোলগটা থাকে শুরুতে, ঠিক আছে, নাটকের শুরুতে থাকে, এপিলগটা শেষে থাকে, মানে হচ্ছে আগে বা বিফোর। সিমিলি আমি সলভ করার চেষ্টা করি। আমি শুরুতে আপনাদেরকে সলভ করার সুযোগ দিচ্ছি। এক, আচ্ছা কি হবে? ঠিক আছে, আমি আনসার গুলো বলছি, আপনাদের আনসার গুলো আমার আনসারের সাথে ব্যালাড কি শিখেছে, এপিকক কি শিখেছে, এগুলো সবকিছু কবিতা। ব্যালাড এক ধরনের কবিতা। প্যানেজাইরিক শব্দটার মানে কি? প্যানেজাইরিক শব্দটার মানে ইউফেমিজমের মতো অনেকটা। এটা হচ্ছে ইলাবোরেট প্রেজ। আচ্ছা, ইউফেমিজম কোনোভাবে যেন এটা আঘাত না করে, আমি কথাটা যেন এমন ভাবে না বলি যে কথাটা যেন ইউফেমিজম। আচ্ছা, নিচের কোনটি পয়েটিক ট্রেডিশন নয়? নাটকের ট্রেডিশন বা ড্রামা। ঠিক আছে, প্রায় নাটকের হয়, কবিতার হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আমি ওকাল্ট অপশনটা দেখি নাই, আমি খেয়াল করি নাই। এটা হবে দা ওকাল্ট কিংবা এটা আসলে ওকাল্ট হবে। ওকাল্টের কোনো ই নাই। ওকাল্ট হচ্ছে কি সাধারণত কবিতার কোনো ট্রেডিশন না, এগুলো হচ্ছে আলাদা অন্য বিষয়। আচ্ছা, আচ্ছা, বিগিনিং কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন কি কি বলা হয়? পাকা পেঁপে খায়, চাচা চা চায়, চাচা চেয়ে চায়, এগুলো হচ্ছে এলিটারেশন উদাহরণ। চলে আসেন এগুলা আপনাদের জন্য পরবর্তী। 7, 8, 9, 10, আপনাদের জন্য সময় 1.5 মিনিট। ইয়ার কথা, আপনি কমিক নিলে আপনাকে ট্র্যাজিক আনসার নিতে হবে। এন্ডিং যদি হ্যাপি হয় তাহলে কমিক, আর এন্ডিং যদি স্যাড হয় তাহলে, বুঝেন নাই? তো এটার আনসার ওকালটি হবে, অন্য কিছু হবে না। ফর অ্যাজ, আমি আগেই বলেছিলাম মধ্য শব্দটার উল্লেখ থেকে মিলি। ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। এই যে ক্লাইম্যাক্স আমি দেখাইছিলাম, মনে আছে? সেটা হচ্ছে এট দ্য হাইট। আচ্ছা, ম্যান ইজ এ পলিটিক্যাল, মানুষ মাত্রই আহ, মানে রাজনৈতিক প্রাণী। স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থিম, ইটস কল্ড। একটা জিনিস চ্যুত হয়েছে, তাহলে এটাকে কি বলা হবে? ডাইগ্রেশন। ডাইগ্রেশন মানে হচ্ছে ইউলজি, কারণ মৃত্যুতে কিছু লিখলে সেটাকে বলে এলিজি। আমার একটু কথা আছে, ঠিক আছে? এতক্ষণ সময় নিয়ে আমার কথাগুলো শুনছেন আপনারা, এবার আরেকটু, আরো 1 মিনিট শুনেন।
আমি যে আপনাদেরকে পরিচয় হয়েছে বলেন তো আমাকে, কেউ যদি অসুবিধা হয়, সুবিধা হয়েছে? আমি যেভাবে কোনো চেঞ্জ করতে হবে, আমাকে কোনো কিছু পরিবর্তন করলে ভালো হয় এমন প্রশ্নের প্রথম স্লাইডটা দেখা, একটু একটু পড়িয়ে একটু একটু রেসপন্স দিব। সাইমা বলেছেন আরেকটু বর্ণনা করলে ভালো হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটু বলেন, আমি ওটা নিয়ে আরেকটু বলে দিব, ঠিক আছে? আমাদের তো আসলে অনেকগুলো স্লাইড আমাদের শেষ করতে হবে, বুঝছেন না? এই জন্য অনেক কিছু নিয়ে অনেক সময় অনেক কিছু বলার বলবো, প্রয়োজনে ক্লাসের শেষ হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে যদি আপনারা সবাই আজকে খুশি থাকেন তাহলে আমিও খুশি। আমার মনে হয় ছুটি দিয়ে দিই আজকের মতো, নাকি? যুক্ত হয়েছেন আমাদের সাথে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগছে আপনারা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। শিমুল, আপনি যেটা বলেছেন, ইট মিনস এ লট। ঠিক আছে। আচ্ছা দীপ্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। জানাচ্ছি, চমৎকার একটি ক্লাস ছিল। আপনিও ভালো থাকবেন ভাইয়া, শুভরাত্রি। তো আমাদের আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল, আর এরই মধ্য দিয়ে আপনাদের কোর্সটা শেষ হলো। তো প্রোগ্রেসিভ 47 BCS প্রোগ্রেসিভ ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চান, তাহলে আর দেরি না করে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, এটাই আশা করছি। আর অনেকেই তখন বলছিলেন যে বাংলাদেশ বিষয়াবলী এক্সামটা অনেকে অ্যাটেন্ড করেনি, অ্যাটেন্ড করে নেবেন কাইন্ডলি। আর আজকে যে ইংরেজি সাহিত্য ক্লাসটা হলো, এটার উপরে আপনাদের 9 তারিখ হচ্ছে পরীক্ষাটা হবে, আপনারা সবাই অ্যাটেন্ড কর। আচ্ছা, একজন, ওকে ফাইন। তো এছাড়া জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কিন্তু করতে পারেন। আচ্ছা, একজন ভাইয়া হচ্ছে আমাদের এটা চাচ্ছিলেন। তো আমি তাহলে রুটিনের লিঙ্কটা আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সটা কাইন্ডলি একটু আপনারা চেক করবেন, সেখানে আমি রুটিনটা আরেকবার সাবমিট করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করে দেবেন। হ্যাঁ, টিচার ভাইয়ের সাথে কথা বলা যায়, অসুবিধা নেই। ভাইয়ারা যখন আপনাদের ক্লাস নেবেন, তখন ক্লাস শেষে থেকে কোনো কোশ্চেন নেওয়ার দরকার পড়ে, তখন কিন্তু আপনারা এই ব্যাচটা হচ্ছে আপনাদের টোটাল 100টা ক্লাস ধরে নেওয়া যায়, মোটামুটি 4-5 মাসের এরকম একটা হবে, বা 6 মাস। হ্যাঁ, প্রোগ্রেসিভ ব্যাচে আপনারা যারা ভর্তি হয়ে গেছেন, হ্যাঁ ভর্তি হলে আপনারা হচ্ছে যেভাবে ক্লাসগুলো করলেন আজকে বা এতদিন, এইভাবেই হচ্ছে ক্লাসগুলো হবে। একাই ছিলেন, এর পরবর্তীতে আপনার যখন ক্লাসগুলো হবে, একজন ভাইয়া আমাদের অনলাইন ক্লাসের টাইমটা আপাতত আহ, কি বলে না, তবে শীতের দিন আসলে যেমন ক্লাসগুলো একটু সামনের দিকে চলে আসে, এটাই স্বাভাবিক। 7টা থেকেই আমরা শুরু করি, আর কেননা আমাদের যে ক্লাস, যারা ক্লাসগুলো তো আসলে শুরু করেন না, তারপরে আসলে আপনাদেরকে সময় দেন, তো এর জন্য আহ, সে যদি আপু বলছেন যে আপনারা যদি বই নিতে চান, তারপর হচ্ছে আপনারা কিনে নিতে হবে আর কি। আচ্ছা, একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন যে এই ব্যাচের কোর্স ফি কত। প্যাকেজ রাখা হয়েছে একটা কম্বো অনলাইন আর কি বলে প্রোগ্রেসিভ হচ্ছে এক্সাম ব্যাচ। আপনারা শুধু যদি কম্বো অনলাইন হচ্ছে, আমাদের কোর্স ফি ধরা হয়েছে 11,000 টাকা। আর ফুল কোর্স যেটা কম্বো আর কি, আর শুধু অনলাইন আছেন সবার জন্য হচ্ছে 500 টাকা করে ছাড় আছে। তো আপনাদের আইডিতে থাকবে, এটা মনে হয় উর্মি আপু জিজ্ঞেস করেছেন। আধা ঘন্টার মতো টাইম নেয়, জুম যতটুকু টাইম নেয় এর মধ্যে হচ্ছে আপলোড করে দেওয়া হয়। হ্যাঁ, ভর্তি ফিটা এককালে নিয়ে দিতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ রাইট, এটা ভাইয়া কোশ্চেনটা করেছিলেন। হ্যাঁ, নামাজ টাইমে আমরা ওইরকমই ব্রেক রাখি, 12 থেকে 15 মিনিট এরকম একটা ব্রেক থাকে।
আচ্ছা, অনেকে অনেক কোশ্চেন করছেন, আমি তারপরও চেষ্টা করছি। হ্যাঁ, যতগুলো ক্লাস দেয়া আছে এটাকে কোশ্চেনটা করেছে, হ্যাঁ আদ্রি আপু হয়তো। তো এটাও রুটেড আছে। টোটাল হচ্ছে 100টা লেকচার, এতগুলো ক্লাসই হবে, এর থেকে কম হওয়ার কোনো সুযোগ নাই। আর পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে না আরো কিছু এক্সট্রা ক্লাস দেয়া দরকার আছে বা আপনাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা দেবো, অসুবিধার কিছু নাই। না, কোর্সের ফি যেটা বললাম এটা শুধু কোর্স ফি, আর বইয়ের জন্য হচ্ছে এক্সট্রা পেমেন্ট করতে হবে। বই কিনতে হলে 4,500 টাকা হচ্ছে পে করতে হবে। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস রেকর্ডিং গুলো আপনাদের আইডিতে থাকবে। আপনাদের কোর্সের ডিউরেশন অবধি এটা হচ্ছে থাকবে। অসুবিধা নেই। আমি কিভাবে শুরু করব বল, আচ্ছা এটা হচ্ছে ভাইয়ারা বলবেন, আর এটা হচ্ছে কোশ্চেন করেছেন রুবাইয়া আপু, তো এটা হচ্ছে ভাইয়ারা বলে দিবেন, হ্যাঁ। 9 তারিখে পরীক্ষা হচ্ছে রাত 12টার পর 11টা 55 পর্যন্ত। 40-এর প্রশ্ন যুক্ত করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো থাকবে, এটা তো আর তাছাড়াও আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে যে রুটিনটা দেওয়া হয়েছে এক্সাম, সেগুলো সরাসরি এক্সাম সেন্টারে নেওয়া হবে কি? উইকলি এক্সাম, তারপর হচ্ছে আরো কিছু এক্সাম আছে, এগুলো দিতে পারবেন। তো আপনার এটাতে অ্যাড করা নেই আর কি, হ্যাঁ। হ্যাঁ, রিটেন আর প্রিলির মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। তো এটা আমাদের সাথে যখন আপনারা ক্লাসগুলো করতে শুরু করবেন তখন কিন্তু আস্তে আস্তে। তো আমি আর ক্লাসটি তাহলে দীর্ঘায়িত করছি না, আপনাদের আরো যদি কোনো কোয়ারি যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি আমাদের যে উদ্ভাসনগুলো আছে সেখানে কথা বলে নিতে পারেন। আর তাছাড়া আমাদের স্লাইডেও কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারটা দেয়া আছে, হ্যাঁ, সেখানেও ফোন করে আপনাদের যাবতীয়